নবম দশম শ্রেণীর 2025 সালের নতুন বইয়ে আজকে আমরা পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করব। পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডলের ইংরেজি হচ্ছে অ্যাটমসফিয়ার। আর তোমাদের সবসময় একটা কথাই বলি, যখনই আমরা রিডিংগুলো পড়ব, আমাদের বাংলাদেশে যতগুলো স্টুডেন্ট আছে তাদের বিষয়ে বলি, 50% স্টুডেন্ট রিডিং এর নিয়মটাই বোঝে না, যে কিভাবে পড়লে ভালো হয়, কেমন করে পড়া উচিত। কারণ দেখো, তোমাদের তো সৃজনশীল কোশ্চেন আসে, যেটাকে সিকিউ বলা হয়, আর এমসিকিউ নৈর্ব্যক্তিক। আর তার সাথে এখন বর্তমানে শর্ট প্রশ্নগুলো আসবে। সেজন্য অবশ্যই যদি সৃজনশীল লিখতে চাও এবং শর্ট কোশ্চেন বা এমসিকিউ গুলো যদি ভালোভাবে পারি, সে উদ্দেশ্যে আমাদের প্রতিটা লাইন বুঝে পড়া ট্রাই করতে হবে। আর প্রতিটা ইম্পর্টেন্স লাইনগুলো আন্ডারলাইন করে রাখতে হবে এবং তার সাথে একটা নোট ডাউন করে রাখা উচিত। অবশ্যই নোট ডাউন করতে হবে, আন্ডারলাইন করতে হবে এবং প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করতে হবে। আর প্রতিটা প্রশ্ন ঘুরি ফিরি প্রশ্ন করব এবং নিজেরা উত্তর করব। এভাবে পড়লে সবচেয়ে বেশি মনে থাকবে। এই জন্য তোমাদের উচিত এইভাবে কোশ্চেনের অ্যান্সারগুলো করা। আর প্রতিটা অধ্যায়ের আমরা রিডিংগুলো সবার আগে পড়ব। এই যে আমরা অনেকে নোটবুক পড়ে চলে যাই, এমনকি গাইড পড়ি, এগুলো পড়াচ্ছে। তোমাদের এই রিডিংগুলো যদি পড়ো না, তাহলে সবচেয়ে বেশি কাজে লাগবে। তো আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত মহাকাশ, মহাকাশ বলতে কি বোঝায় সেটা কিন্তু জানা উচিত। মহাকাশ বলতে আকাশে সর্বোচ্চ চূড়াকে বোঝানো হয়, সর্বোচ্চ উপরে। তাহলে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত মহাকাশে আবিষ্কৃত সৌরজগতে বাসযোগ্য আদর্শ গ্রহ হচ্ছে পৃথিবী। এখানে একটা কোশ্চেন আছে, দেখো, সৌরজগতের বাসযোগ্য আদর্শ কোনটি? পৃথিবী। তাহলে মহাকাশে আবিষ্কৃত সৌরজগৎ, সৌরজগৎ কেন বলা হয়? এই যে সূর্য চারিদিকে যে গ্রহগুলো ঘোরে সেগুলোকে বলা হয়, সব গ্রহগুলো মিলে এবং সূর্য মিলে একটা সৌরজগৎ তৈরি হয়েছে। তাহলে মহাকাশে আবিষ্কৃত সৌরজগতের বাসযোগ্য আদর্শ গ্রহ কোনটি? পৃথিবী। তাহলে কোন গ্রহে শুধুমাত্র বসবাসযোগ্য? সেটা হচ্ছে পৃথিবী গ্রহে। ভূপৃষ্ঠের চারদিকে জীবজগতের প্রাণ ধারণের প্রয়োজনীয় বায়ুর উপাদান বেষ্টিত রয়েছে। কোথায় রয়েছে? সেটা পৃথিবীতে। এটাকে আমরা বায়ুমণ্ডল বলি। আমাদের পৃথিবীতে চারিদিকে কি প্রচুর পরিমাণ বায়ু আছে, এই জন্য এটাকে ডিরেক্টলি বলি বায়ুমণ্ডল। এখানে দেখো, এই বায়ুর উপাদানসমূহ কয়েকটি স্তরে বিভক্ত হয়ে অবস্থান করছে। আমরা যে বায়ুতে ডুবে আছি বা আমাদের পৃথিবীর যে বায়ু আছে, এটার কয়টা ধাপ আছে? 4টি ধাপ আছে। সে 4টি ধাপের ভিতর আমরা অবস্থান করছি। এগুলো পৃথিবীর মানুষ ও অন্যান্য জীবজগতের জন্য কত দরকার তা আমার জানার ও বোঝার চেষ্টা করব। দেখো, এখানে কি বোঝাতে চেয়েছে সেটাও কিন্তু বুঝতে হবে তোমার। প্রতিটা ওয়ার্ড আমরা কিন্তু বাংলার, আবার বাংলাও অনেকে বুঝি না। অনেক ওয়ার্ড আছে বা শব্দ আছে যেগুলো আমরা বাংলাও বুঝতে পারি না, সেগুলো কিন্তু জানা আমাদের উচিত। এখানে আছে ওজোন স্তর, এখানে আছে অতি বেগুনি রশ্মি, রশ্মি মানে কিন্তু আলো। এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি শিখব? বায়ুমণ্ডল সম্পর্কে বায়ুর উপাদান বর্ণনা করতে পারবো, বায়ুমণ্ডলের শ্রেণীবিন্যাস ও তাদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, বায়ুমণ্ডল বিভিন্ন স্তরের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো, আবহাওয়া ও জলবায়ুর উপাদান বর্ণনা করতে পারবো, জলবায়ুর নিয়ামক বর্ণনা করতে পারবো, বায়ু প্রবাহ ও তার প্রভাব বিশ্লেষণ করতে পারবো, পানি চক্র ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে বর্ণনা করতে পারবো, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন পারস্পরিক সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য যে প্রভাব পড়বে তা বিশ্লেষণ করতে পারবো, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের মানুষের বাসস্থান, জীবন জীবিকা ও পরিবেশের উপর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করতে পারবো। আমরা কি কি অধ্যায়ে শিখতে পারবো সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে, আর সেই বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবো কিনা সেটা উল্লেখ করেছে। বায়ুর উপাদান। বায়ু, বায়ু বা বাতাস সকলে জানো উপাদান।
উপাদান বলতে বাতাসের ভিতরে কি, কি রয়েছে সেই বিষয়গুলোকে আমরা এক কথায় বলি উপাদান। বায়ুর উপাদান ইংলিশে হচ্ছে কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার। তাহলে কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার। জীবন ধারণের জন্য পৃথিবীর জীবকুলের কাছে যেসব জিনিস অপরিহার্য, বায়ুমণ্ডল তাদের মধ্যে অন্যতম। আমরা কিন্তু বায়ু ছাড়া চলাফেরা করতে পারবো না। আমাদের পৃথিবীতে যদি বায়ু নাই থাকতো তাহলে কিন্তু মানুষ বেঁচে থাকতে পারতো না। এই জন্য বলা হয়েছে জীবন ধারণের জন্য পৃথিবীর জীবকুলের কাছে যে সব জিনিসগুলো অপরিহার্য তার মধ্যে অন্যতম রয়েছে কোনটা বলে দিন? বায়ুমণ্ডল। একটা কোশ্চেন হয়ে গেল। তাহলে জীবন ধারণের জন্য পৃথিবীর জীবকুলের কাছে যেসব জিনিস অপরিহার্য তার মধ্যে অন্যতম কোনটা? বায়ুমণ্ডল। একটা কোশ্চেন হয়ে গেল। তাহলে বায়ুমণ্ডল আবার কাকে বলে অবশ্যই আর একটা সংজ্ঞা আছে, এটা অবশ্যই মেমোরাইজ করে ফেলবা। যারা নোট ডাউন করো এটা নোট ডাউন করে নিবা। যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বলে বায়ুমণ্ডল। তো গ্যাসীয় মানে গ্যাস তো বোঝোই, আবরণ কোনো কিছুর ওপর আবরণ থাকা। কথা বলি, মনে করো এই বইটা রেখে দিয়েছি, এই পৃষ্ঠাটা খুলে 1 বছর, এই পৃষ্ঠাটা যদি 1 বছর খুলে রাখি এর ওপর কি একটা ধুলাবালি পড়ে, সেটা একটা আবরণ সৃষ্টি হয়, সেটাকে বলা হয় কি? আবরণ। পৃথিবীকে বেষ্টন মানে কি? ঘিরে রাখা, তাকে বলে বায়ুমণ্ডল। যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বলে বায়ুমণ্ডল। একটা সংজ্ঞা, যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কি বলে? বায়ুমণ্ডল। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে বায়ুমণ্ডলও ভূপৃষ্ঠের চারদিকে জড়িয়ে থেকে অনবরত আবর্তন করছে। তাহলে কিসের শক্তির ফলে বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠের চারদিকে জড়িয়ে থেকে অনবরত আবর্তন করছে? এটা হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে। কোন শক্তির কারণে? মাধ্যাকর্ষণ। বায়ুমণ্ডলে বর্ণ, গন্ধ, আকার কিছুই নেই। তাহলে বায়ুমণ্ডলে কোনো গন্ধ নেই, বর্ণ নেই, আকারও নেই। আসলে কিন্তু আমরা খালি চোখে কোনো বায়ু দেখতে পাই না। তাই একে খালি চোখে দেখা যায় না, কেবল অনুভবও করা যায়। শুধু অনুভব করা যায় যে মানুষের যদি শরীরে কোনো বাতাস যদি লেগে যায় তাহলে বোঝা যায় একটা ঠান্ডা ভাব লাগে বা বাতাস বসছে, সেটা কিন্তু ফিল করা যায়, সেটা বোঝা যায়। বায়ুমণ্ডলের বিশালতা মানে অনেক, এবং এর ক্রিয়াদি মানে এর কাজ সম্পর্কে বিজ্ঞানীদের গবেষণা নিরন্তর চলছে। বিভিন্ন উপগ্রহ তো চেনই, মানে প্রতিটা গ্রহের এক একটা উপগ্রহ থাকে। যেমন পৃথিবীর উপগ্রহ রয়েছে একটি, সেটাকে বলে চাঁদ। চাঁদটা হচ্ছে তার কি? উপগ্রহ ওইগুলোকে বোঝানো হয়। ও গবেষণার মাধ্যমে জানা গেছে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত। তাহলে এখানে একটা প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত হাজার কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত আছে? এখানে হচ্ছে 10,000 কিলোমিটার পর্যন্ত। কত হাজার? 10,000 কিলোমিটার। এখানে একটা কোশ্চেন, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত হাজার কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত? 10,000। বায়ুমণ্ডলের ব্যাপ্তি যত বিশাল হোক না কেন এর প্রায় 90 ভাগই উপাদানে ভূপৃষ্ঠ থেকে প্রায় 30 কিলোমিটার মধ্যে সীমাবদ্ধ। আসলে এটা কিন্তু বাস্তব। বায়ুমণ্ডলের ব্যাপ্তি মানে অনেক বেশি, যতই হোক না কেন, কত ভাগ বলেছে? 97 ভাগই। কত ভাগ? 97 ভাগই উপাদান ভূপৃষ্ঠ থেকে প্রায় 30 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। তাহলে কত কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ? 30 কিলোমিটার। মনে করে এই পৃথিবী থেকে, মনে করে এটা পৃথিবীর মাটি বা ভূমি, এখান থেকে মনে করে 30 কিলোমিটারের ভিতরে মনে করে বায়ু সীমাবদ্ধ রয়েছে। উপরে আরো কিন্তু বায়ু নেই, মহাশূন্য। তাই মানুষ, উদ্ভিদ ও জীবজন্তুর উপর এর প্রভাব অত্যন্ত বেশি। বায়ুমণ্ডল প্রধানত 3 প্রকার উপাদান দ্বারা গঠিত। এটা বিশাল একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে বায়ুমণ্ডল প্রধানত কত প্রকার উপাদান দ্বারা গঠিত? 3 প্রকার উপাদান দ্বারা গঠিত। এটা ভেরি ইম্পর্টেন্স, লিখে দিলাম। এখানে একটা কোশ্চেন, বায়ুমণ্ডল প্রধানত কয় প্রকার উপাদান দ্বারা গঠিত? 3 প্রকার। তাহলে কি কি উপাদান নিয়ে গঠিত অবশ্যই মেমোরাইজ করে ফেলবা। বিভিন্ন প্রকার গ্যাস, জলীয় বাষ্প, আর ধূলিকণা কণিকা, 3টি উপাদান দ্বারা গঠিত বায়ু। কেন গঠিত বলা হয়েছে? প্রচুর পরিমাণ গ্যাস আর জলীয় বাষ্প আছে, তার সাথে ধূলিকণা বা কণিকা রয়েছে। এই জন্য বায়ুমণ্ডল 3 প্রকার পদার্থ দ্বারা বা 3 প্রকার উপাদান দ্বারা গঠিত।
এখানে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের তালিকা দেয়া আছে। অবশ্যই তোমাদের উচিত এই তালিকাটা মেমোরাইজ করে ফেলা। উচিত। এখান থেকে প্রতিবার একটা না একটা এমসিকিউ দেয়। এই প্রথম ২-১ পৃষ্ঠা থেকে দেবেই মাস্ট। এরকম। বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদানের তালিকা। এটা হচ্ছে উপাদানের নাম আর এটা হচ্ছে কত পার্সেন্টেজ সেটা। নাইট্রোজেন। তো নাইট্রোজেন রয়েছে বায়ুমণ্ডলে কত রয়েছে? ৭৮.০২। সবচেয়ে বেশি বায়ুমণ্ডলে কি রয়েছে? নাইট্রোজেনের পরিমাণ। এখানে একটা প্রশ্ন যে বায়ুমণ্ডলে সবচেয়ে কিসের পরিমাণও বেশি? নাইট্রোজেন। তাহলে বায়ুমণ্ডলে কোন উপাদান সবচেয়ে বেশি? নাইট্রোজেন। এই যে আমরা নিজেরা প্রশ্ন করছি, নিজেরা উত্তর দিছি। তো আরেকটা প্রশ্ন, নাইট্রোজেন সংকেত কি? N2। অক্সিজেন, অক্সিজেনের সংকেত O2। তাহলে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ রয়েছে 20.71%। আর্গন, আর্গনের সংক্ষিপ্ত হচ্ছে এয়ার। কত আছে? 0.80 মানে 80। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, কার্বন ডাইঅক্সাইডের সংক্ষিপ্ত রূপ ইংলিশে সংকেত হচ্ছে CO2। তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.03। অন্যান্য গ্যাস সমান নিয়ন আছে হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, ওজোন, মিথেন, নাইট্রাস অক্সাইড, এগুলো রয়েছে 0.02। জলীয় বাষ্প রয়েছে কত? 0.41। ধূলিকণা কণিকা রয়েছে 0.01। এর ভিতরে এই উপাদানগুলো অবশ্যই তোমাদের মেমোরাইজ করা উচিত, যেটা অবশ্যই জানা উচিত। তোমরা কিভাবে জানবা সেটা তোমাদের দায়িত্ব। মুখস্থ মতো করে রাখলে সবচেয়ে বেশি মনে থাকবে। বায়ুমণ্ডল নানা প্রকার গ্যাস ও বাষ্পের সমন্বয়ে গঠিত হলে এর প্রধান উপাদান দুইটি। তাহলে বায়ুমণ্ডল কি দ্বারা গঠিত? একটা গ্যাস আর বাষ্পের সমন্বয়ে গঠিত। তাহলে বায়ুমণ্ডল নানা প্রকার কি দ্বারা গঠিত? গ্যাস ও বাষ্পের সমন্বয়ে গঠিত। তাহলে যতই হোক না কেন, যত ধরনের উপাদান হোক না, তার ভিতরে প্রধান উপাদান কয়টি? তাহলে বায়ুমণ্ডলের প্রধান উপাদান কয়টি? দুইটি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসেবে লিখবা। তাহলে বায়ুমণ্ডলের প্রধান উপাদান দুইটা, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। কারণ নাইট্রোজেন আছে ৭৮ দশমিক কত যেন দেখলাম আমরা, ৭৮.০২। আর অক্সিজেন আছে 20.71। বায়ুমণ্ডলের আয়তন দিক থেকে দুটি গ্যাস একত্রে শতকরা কত হচ্ছে? বায়ুমণ্ডলে আয়তন নাইট্রোজেন আর অক্সিজেন রয়েছে ৯৮.৭৩ ভাগ। তাহলে বায়ুমণ্ডল আয়তন দিক থেকে কয়টি গ্যাস একত্রে রয়েছে? দুইটি গ্যাস একত্রে রয়েছে ৯৮.৭৩ ভাগ। বাকি শতকরা কত? ১.২৭ ভাগ হচ্ছে কি অন্যান্য গ্যাস, জলীয় বাষ্প, কণিকা সম জায়গা জুড়ে রয়েছে। জীবজগৎ পরস্পর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ ত্যাগের মাধ্যমে বেঁচে আছে। তাহলে জীবজগৎ কিসের মাধ্যমে বেঁচে আছে? অক্সিজেন গ্রহণ করছে কোনো প্রাণী, আবার অক্সিজেন ত্যাগও করছে। কার্বন ডাইঅক্সাইড অনেক প্রাণী গ্রহণ করছে, আবার অনেকে ত্যাগ করছে। ওজোন গ্যাসের স্তর সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে জীবজগৎকে রক্ষা করে। তাহলে ওজোন গ্যাসের স্তর সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে জীবজগৎ রক্ষা করে। এটা কিন্তু অবশ্যই জানতে হবে ভালো করে, প্রতিটা লাইন বুঝে পড়বো। বায়ুমণ্ডলে স্তর বিন্যাস ও বৈশিষ্ট্য। বায়ুমণ্ডলে যে স্তর রয়েছে বা কত প্রকার কয় ভাগে ভাগ করে সেটা বা বৈশিষ্ট্য। অ্যাটমসফেরিক্স layers and its characteristics। বায়ুমণ্ডল যে সমস্ত উপাদান গঠিত তাদের প্রকৃতি ও বৈশিষ্ট্য উষ্ণতা পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে 5টি স্তরে ভাগ করা হয়েছে। তাহলে বায়ুমণ্ডল যে সমস্ত উপাদান দ্বারা গঠিত সেসব অনুসরণ করে প্রকৃতি ও বৈশিষ্ট্য উষ্ণতা পার্থক্য অনুসরণ করে আমরা কয়টি স্তরে ভাগ করতে পারি? 5টি স্তর। এটা অবশ্যই ইম্পর্টেন্স দায়িত্বে রাখবা। যথা ট্রোপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল। তাহলে ট্রোপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল, এক্সোমণ্ডল। চিত্র 5.1। তাহলে চিত্র 5.1। এখন বিষয় আছে আমরা যে অধ্যায়টা করছি তার ভিতরে ট্রোপোমণ্ডল প্রথমে শুরুতে রয়েছে। তাহলে আমরা শুরুর দিক থেকে করাটাই উত্তম।
এখানে উল্লেখিত স্তরগুলো প্রথম ৩টি সমমণ্ডল। তাহলে উল্লেখিত কয়টি সমমণ্ডলে গঠিত? প্রথম ৩টি। প্রথম ৩টি হচ্ছে কোন মণ্ডলে গঠিত? সমমণ্ডলে গঠিত হোমোস্ফিয়ার। এর পরবর্তী ২টি হচ্ছে বিষমমণ্ডল এর অন্তর্গত। সমমণ্ডল আর বিষমমণ্ডল রয়েছে এইজন্য। বায়ুমণ্ডল ট্রপোস্ফিয়ার। এই স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। তাহলে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরের নাম কি? ট্রপোমণ্ডল। ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে। তাহলে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কি? ট্রপোমণ্ডল। এটা কি রয়েছে? সবচেয়ে নিচের স্তর, যেটা মাটির সঙ্গে লেগে আছে। মেঘ, বৃষ্টি, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা সবকিছু এই স্তরে সৃষ্টি হয়। ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম হচ্ছে ট্রপোবিরতি। তাহলে ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি। এই স্তর ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চল প্রায় ১৬ থেকে ১৯ কিলোমিটার। তাহলে এই স্তর ভূপৃষ্ঠ থেকে নিরীক্ষ অঞ্চল, ভূপৃষ্ঠ থেকে নিরীক্ষ অঞ্চলে প্রায় ১৬ থেকে ১৯ কিলোমিটার এবং মেরু অঞ্চলে প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এখানে ট্রপোমণ্ডলের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেটা ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ট্রপোস্ফিয়ার। এখানে ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য দেখো। ক নাম্বার, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব, উষ্ণতা কমতে থাকে। সাধারণভাবে প্রতি ১০০০ মিটার উচ্চতায় ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। খ নাম্বার, উচ্চতা বৃদ্ধির ফলে বাতাসের গতিবেগ বেড়ে যায়। গ নাম্বার, নিচের দিকে বাতাসের জলীয়বাষ্প বেশি থাকে। ঘ নাম্বার, ধূলিকণার অবস্থানের ফলে সমগ্র বায়ুমণ্ডল ওজোন স্তর প্রায় ৭০ ভাগ স্তর বহন করে। কত ভাগ স্তর বহন করে? ৭০ ভাগ। অঙ্গ নাম্বার, যে উচ্চতায় তাপমাত্রা বন্ধ হয়ে যায় তাকে ট্রপোবিরতি বলে। তাহলে ট্রপোবিরতি কাকে বলে? একটা সংজ্ঞা আছে, অবশ্যই মেমোরাইজ করবা। যে উচ্চতায় তাপমাত্রা বন্ধ হয়ে যায় তাকে ট্রপোবিরতি বলে। এখানে তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে। তাহলে এখানে তাপমাত্রা কত? ৫৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে হবে। এখানে ভূপৃষ্ঠের একটি স্তরগুলো দিয়ে দিয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে পিকচারটা, ভূপৃষ্ঠের পিকচার। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।